নমস্কার। আজকের আলোচনা এমন একটা সৃষ্টিকে নিয়ে যা শুধু বাংলা বা ভারতের চলচ্চিত্রকেই নয় বরং বিশ্ব সিনেমার ইতিহাসকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমরা কথা বলছি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী নিয়ে। ভাবুন তো, বিখ্যাত চলচ্চিত্র সমালোচক রজার ইবার্ট কি বলেছিলেন। তিনি লিখেছিলেন, এই ট্রিলজি দর্শকের মনে সিনেমার সম্ভাবনার এক প্রতিশ্রুতি হয়ে থেকে যায়। এই কথাটা কিন্তু এমনি এমনি বলা নয়। পথের পাঁচালী শুধু একটা গল্প দেখায় না, বরং দেখায় যে সিনেমায় একটা শিল্প হিসেবে কতটা শক্তিশালী হতে পারে, কিভাবে এটা আমাদের আবেগের একেবারে গভীরতম স্তরে পৌঁছাতে পারে। তো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই, কিভাবে একটা আপাতদৃষ্টিতে সাধারণ গল্প দেশ, কাল, ভাষার সীমানা পেরিয়ে সবার মন ছুঁয়ে গেল। চলুন এই সফরের একেবারে গভীরে ঢোকা যাক। তাহলে আমাদের প্রথম পর্বের বিষয় হল বিশ্বের জন্য একটা গান। দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা সিনেমা না, এটা বিশ্ব সংস্কৃতির একটা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখব কিভাবে বিভূতিভূষণের লেখা একটা একান্তই আঞ্চলিক গল্প তার মানবিক আবেদনের জোরে সব ভৌগোলিক সীমানা পেরিয়ে গিয়েছিল আর হয়ে উঠেছিল এমন এক সুর যা বাংলার একটা ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এবার আসা যাক এর মূলে, উপন্যাসের সেই জীবন্ত জগতে। এই যে অসাধারণ সিনেমার জার্নিটা, এর শুরুটা কিন্তু ক্যামেরায় হয়নি, হয়েছিল বইয়ের পাতায়। সিনেমার জাদুটা বোঝার আগে চলুন সেই সাহিত্যিক শিকড়ের দিকে একবার তাকানো যাক, যা এই গল্পকে প্রথম প্রাণ দিয়েছিল। সবকিছুর শুরু কিন্তু এখান থেকেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই কালজয়ী উপন্যাসটা দিয়ে। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, তা তো আমরা সবাই জানি। পথের পাঁচালী নামটার মধ্যেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। এর মানে হল ছোট পথের গান। এটা গ্রামের সেই মেঠো পথের গান, যে পথ ধরে অপু আর দুর্গার জীবন এগোতে থাকে, নানা বাঁক নিতে থাকে আর তাদের বেড়ে ওঠার অভিজ্ঞতার কথা বলে। উপন্যাসটার আসল শক্তি কোথায় জানেন? এর সাংস্কৃতিক গভীরতায়। বিভূতিভূষণ শুধু একটা গল্প বলেননি, তিনি যেন পুরো বাংলার গ্রামীণ জীবনটাকে জীবন্ত করে তুলেছেন তার ছোট ছোট ডিটেলস দিয়ে। যেমন ধরুন পুণ্যপুকুর ব্রতর মতো মেয়েলি আচার অনুষ্ঠান, বা ধরুন ভূতে বিশ্বাস। এইসব ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই নিশ্চিন্দিপুর গ্রামকে শুধু একটা পটভূমি না রেখে একটা জীবন্ত চরিত্রে পরিণত করেছে। এবার আসা যাক সেই মানুষটার কথায়, যিনি এই কালজয়ী সাহিত্যকে সেলুলয়েডের ফিতায় অমর করে গেছেন। হ্যাঁ, সত্যজিৎ রায়। সিনেমাটা বানানো কিন্তু কোনো সহজ কাজ ছিল না, বরং এটা ছিল একটা লম্বা কঠিন এক জার্নি। ভাবুন, ইতালির নিওরিয়ালিজম দেখে রায় যখন কাজটা শুরু করলেন তখন বারবার টাকার অভাবে সব থেমে যাচ্ছিল, কিন্তু তার জেদ আর স্বপ্ন দেখা থামেনি। প্রায় ৩ বছর ধরে নিজের জমানো টাকা আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করেই এই সিনেমাটা তৈরি হয়েছিল। এই সংখ্যাটা একবার দেখুন, ১.৫ লক্ষ টাকা। আজকের দিনে ভাবা যায় অবিশ্বাস্য মনে হলেও এই সামান্য বাজেটেই কিন্তু একটা বিশ্বমানের সিনেমা তৈরি হয়েছিল। এটা আমাদের শিল্প নিয়ে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। আসলে স্বপ্নের জোরটা টাকার জোরের চেয়ে অনেক বেশি। আর এখানেই রায়ের আসল জাদুটা। তিনি তার সীমাবদ্ধতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলেছিলেন। অপেশাদার অভিনেতা, অনভিজ্ঞ টেকনিশিয়ান, এগুলো ব্যবহার করে তিনি ছবিটাকে একটা নিখাত, বলতে পারেন একটা কাঁচা বাস্তবতার রূপ দিয়েছিলেন। আর এটাই ছিল ইতালীয় নিওরিয়ালিজমের মূল কথা, সাধারণ মানুষের জীবনকে কোনো কৃত্রিমতা ছাড়া পর্দায় তুলে ধরা। আচ্ছা, আমাদের পরের পর্ব পাতা থেকে পর্দায়। চলুন এবার দেখি কিভাবে বইয়ের পাতার গল্পটা সিনেমার ভাষায় কথা বলে উঠল। সাহিত্য থেকে সিনেমায় এই রূপান্তরের প্রক্রিয়াটাতেই কিন্তু রায়ের প্রতিভার আসল প্রমাণ পাওয়া যায়। উপন্যাস আর সিনেমার ভাষা তো আলাদা। উপন্যাস যেখানে প্রকৃতির নিখুঁত বর্ণনা বা চরিত্রের ভেতরের ভাবনার উপর জোর দেয়, সিনেমা সেখানে ছবি দিয়ে কবিতা লেখে। সত্যজিৎ রায় ঠিক এইটাই করেছিলেন। শব্দের জগৎকে তিনি দৃশ্যের ভাষায় অনুবাদ করলেন, আর রবিশঙ্করের সেতারের সুর যেন তাতে প্রাণ ঢেলে দিল। পথের পাঁচালী কিন্তু শুধু একটা সিনেমার গল্প নয়, এটা একটা বিশাল যাত্রার প্রথম ধাপ, একটা ট্রিলজির প্রথম পর্ব। এই ৩টির সিনেমা জুড়ে আমরা অপুর বেড়ে ওঠার পুরো জার্নিটা দেখি, শৈশবের সারল্য থেকে কৈশোরের সংঘাত আর সবশেষে প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব আর বাস্তবতার মুখোমুখি হওয়া। সিনেমাটা রিলিজ হওয়ার সাথে সাথেই ভারতে একটা ঝড় তুলেছিল বলা যেতে পারে। সেই সময়ে বলিউডের গান, নাচ, মারামারি সিনেমার ভিড়ে পথের পাঁচালী ছিল একদম অন্যরকম। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই কথাটা দেখুন, ওরাই বলে দিচ্ছে এটা কতটা যুগান্তকারী ছিল। এটা ছিল ভারতীয় সিনেমার জন্য একটা নতুন বাস্তববাদী ভাষা। আমাদের শেষ পর্ব, এক চিরস্থায়ী উত্তরাধিকার। কিন্তু প্রশ্নটা হলো কেন? প্রায় ৭০ বছর পরেও
এই সিনেমাগুলো কেন শুধু পুরনো ক্লাসিক হয়ে আটকে নেই, বরং আজও বিশ্বজুড়ে এত প্রাসঙ্গিক আর প্রশংসিত? চলুন এর কারণটাই খুঁজে বের করা যাক। এর বিশ্বজোড়া স্বীকৃতি আসতে কিন্তু একদমই দেরি হয়নি। কানের মতো সম্মানজনক ফেস্টিভ্যাল থেকে শুরু করে ভেনিসের সর্বোচ্চ পুরস্কার, অপু ট্রিলজি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দিয়েছিল যে একটা ভালো গল্পের কোনো ভাষা বা সংস্কৃতির বাধা মানে না। আর এই ব্যাপারটা দেখুন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই সিনেমার আবেদনটা যে শুধু তখনকার সময়ের জন্য ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ এটা। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বিখ্যাত সাইট অ্যান্ড সাউন্ড পোলে গত ৬০ বছর ধরে পথের পাঁচালী লাগাতার বিশ্বের সেরা সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ভাবুন তো, খুব কম সিনেমার ভাগ্যেই এমনটা জোটে। এমনকি আজকের দিনেও যখন সিনেমা দেখার ধরন, দর্শকের রুচি সব পাল্টে গেছে, তখনও এর আবেদন একটুও কমেনি। আজকের দিনের সমালোচকদের কাছেও এই ট্রিলজি একই রকম সমাদৃত। রটেন টম্যাটোসের এই স্কোরগুলোই তো তার প্রমাণ। ৩টে ছবির প্রত্যেকটাই প্রায় পারফেক্ট রেটিং পেয়েছে, যা সত্যি অবিশ্বাস্য। তাহলে শেষ পর্যন্ত কি এমন আছে এই গল্পে যা একে এত চিরন্তন করে তুলেছে? জীবন হারানো আর টিকে থাকার এই সাধারণ গল্পটা কালজয়ী হলো কিভাবে? হয়তো এর কারণ হল অপু আর দুর্গার গল্পটা আসলে আমাদের সবার গল্প। এটা মানুষের স্বপ্ন দেখা, লড়াই করা আর ভালোবাসার এক খুব সাধারণ কিন্তু খুব গভীর একটা আখ্যান। আর ঠিক এই কারণেই নিশ্চিন্দিপুরের সেই ছোট্ট মেঠোপথের গানটা আজও আমাদের সবার মনে কোথাও না কোথাও বেজে চলেছে, আর হয়তো চিরকাল বাজবে।